রাখিমপুর গ্রামে আজগুবি ঘটনা ঘটতে থাকে। সব লোকেরা একটা অজানা শক্তির ভয়ে বসেছিল। গ্রামে যদি কেউ সোনা বা রূপো পরে শুতো তো ওইটা চুরি হয়ে যেত। চুরি হওয়ার সাথেই যদি আঙ্গুলে আংটি থাকে তো আঙ্গুলও কাটা যেত। যদি কানে কোনো মহিলা দুল পরে থাকতো তো কানটাই কাটা যেত। কতবার তো কাটা ঘাড়ও পাওয়া যেত। ভাই নন্দু, এটা কি হচ্ছে আমাদের গ্রামে? কত বোনেরা আর ভাইয়েরা নিজেদের অঙ্গ আর প্রাণ হারিয়ে ফেলেছে শুধু ছোট মোটো গয়নার জন্য। কেউ কাউকে বেশিভাবে কি করে চুরি করতে পারে? ভাই চোর নয়, আমার কোনো রহস্যময় শক্তি মনে হচ্ছে, বা কিছু এমন যেটা আমাদের অজানা। আমি তো আমার বউকে বুঝিয়ে দিয়েছি আর যেন কোনো গয়না না পড়ে, কিন্তু ও শুনবে তবে তো। ঠিক বলছো ভাই, এই মহিলারা কারুর কথা শোনে না, শুধু নিজের মতন চলে। আমি নিজেই নিজের বউয়ের থেকে বিরক্ত। এখন তো ভাই সব ঠাকুরের দয়ায়, এখন ঠাকুরই রক্ষা করুক আমাদের। এইটা বলে দুজন নিজের বাড়ির দিকে বেরিয়ে পড়ে। নন্দু নিজের বাড়ি পৌঁছানোর পর, শোনো হেমা রানী, আমি এক্ষুনি গ্রামের লোকেদের সাথে দেখা করে এসেছি। ওরা ওই বিচিত্র চোরের ব্যাপারে চর্চা করছে। কে জানে কোন হতচ্ছাড়া হবে। গয়না নেওয়ার আছে তো এমনিই নিয়ে যাক না, হাত কাটার কি দরকার? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ গো। তুমি ভয় পেও না, আমাদের বাড়ি অনেক মজবুত বানানো হয়েছে। অন্যদের মতন ঝুপড়ি নয়। মাছি পর্যন্ত ঢুকতে পারবে না। যখন দরজা আর জানলা বন্ধ করে দেওয়া হবে তখন চোর কি জিনিস। ভাগ্যবান। তাহলেও এসব গয়না টয়না পরে শুও না। এই চুরি ডাকাতিগুলো রাতের সময়তেই হচ্ছে। না, আমি এরম সেজে থাকা পছন্দ করি। আর এমনিতেও এটা আমার মায়ের স্মৃতি। আমি খুলবো না, তুমি ঘাবড়িও না। তারপর ওরা দুজন শুতে চলে যায়। নন্দুর ঘুম আসে না, তো সে অন্য ঘরে টিভি দেখতে চলে যায়। আর দেখতেই দেখতে ও সেইখানে ঘুমিয়ে পড়ে। তারপর কিছুক্ষণ পরে হেমার অনেক জোর চিৎকার শোনা যায়। মরে গেলাম রে, আমি সব হারালাম, বরবাদ হয়ে গেলাম। এখন এ কি হয়ে গেল আমার সাথে? যেমনই নন্দু বাইরে বেরোয় ওর পায়ের তলা থেকে মাটি সরে যায়। হেমা, হেমা, এটা কি হয়ে গেল? হে ঈশ্বর! ও দেখে যে হেমার 4টে আঙ্গুল যাতে ও আংটি পড়েছিল ওটা মাটিতে কাটা পড়েছিল। ওর কানের দুলও নিখোঁজ হয়ে গেছিল আর কানটাও মাটিতে কাটা পড়েছিল। ও রক্তাক্ত অবস্থায় থাকে। ওর চেঁচামেচি শুনে ওর আশেপাশে লোকেরাও জড়ো হয়ে যায়। সবাই ওই দৃশ্যটা দেখে অবাক হয়ে যায়। আজ তো ওই চোর আপনাদের বাড়িতে চুরি করে চলে গেল। আমি তো বৌদিকে বলেইছিলাম যে এত সোনা গয়না পড়ো না, কিন্তু বৌদি আমার শুনলই না কথা। ভাই আমি তো বলে বলে হাঁপিয়ে গেলাম। দেখো এখন জেদ করার অবস্থা। এখন আমাকে কথা শোনাবে না? ডাক্তার কেউ ডাকবে, কেউ হতচ্ছাড়ারা। তখনই নন্দু ডাক্তারকে ফোন করে ঘটনার সূচনা দেয়। তখনই ওইখানে থাকা মতির কিছু আজব মনে হয়। নন্দু ভাই, তোমাদের বাড়ি তো এত মজবুত বানানো হয়েছে, সব দরজা জানলাও বন্ধ ছিল, তো শেষমেশ ওই চোর ভেতরে ঢুকলো কিভাবে? ঠিক বলছো ভাই, চোর এলো কোথা থেকে? তখনই নন্দু দেখে বিছানার নিচে একটা বড় মতন গর্ত খোঁড়া আছে। যখন ওরা এই গর্তটা ঠিকভাবে দেখে তো বোঝে যে ওই গর্তর বেরোনোর রাস্তা নন্দুর বাড়ির বাইরে বানানো আছে, যেখান থেকে চোর ভেতরে এসেছিল আর পালিয়েও গেল। ভাই, এটা যেই আছে ও কিন্তু অনেক চালাক আর শক্তিশালী বটে। ও গর্ত খুঁড়ে নিল আর কেউ জানতেই পারলো না। আমাদের সবাইকে অনেক সাবধান থাকতে হবে। পরের দিন সকালে এই ব্যাপার সারা গ্রামে ছড়িয়ে পড়ে। টিকা, আমাদের গ্রামের লোকেদের রক্ষা করতে হবে।
এরম ভাবে তো পুরো গ্রামে ওর আতঙ্ক ছড়িয়ে যাবে। তুই ভয় পাস না, তোর আর বৌদির কিচ্ছুটি হবে না। কেন ভাই, তোর এই রহস্যময় ভূতের সাথে জানাশোনা আছে নাকি? আরে না রে, তুইও কি অনেক মজাই করতে থাকিস। চল, তোকে আজ বাজার থেকে জিলাপি খাওয়াচ্ছি। জিলিপি? ওটাও তুই? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? ঠিকা, তুই কাউকে কোনোদিনও ফ্রিতে জল খাওয়াস না, আর আমাকে জিলিপি খাওয়াবি? ব্যাপারটা কি? সত্যি করে বল, লটারি লেগেছে না তোর? সেরামে কিছু ভেবে নে, অনেক পয়সা আছে। এখন চল জলদি। মতির একটু আজব মনে হয়, কিন্তু ও ওই কথাটা ভুলে যায়। কিছুক্ষণে রাত হয়ে যায়, গ্রাম পুরো নিস্তব্ধ হয়ে যায়। তখনই কারোর চেঁচানোর অনেক জোর আওয়াজ আসে। হায়, মরে গেলাম, বাঁচাও! আওয়াজের দিকে লোকেরা পালায়। তো ওরা মন্দিরের দিকে পৌঁছে যায়। ওইখানে দৃশ্য দেখে ওরা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। মন্দিরের পুরুত মশাইয়ের পুরো হাতটাই কাটা থাকে। বাঁচাও, বাঁচাও, কেউ সাহায্য করো! এটা কি করে হলো পুরোহিত মশাই? আপনি কি কোনো সোনার গয়না পড়েছিলেন? হ্যাঁ, সোনার চুড়ি। হায়, মরে গেলাম। চলো সাথীরা, আগে পুরোহিত মশাইকে হাসপাতালে ভর্তি করে আসি, তারপরে একটা মিটিং ডাকবো কালকে। এখন তো এই চোরের আতঙ্ক বেড়েই চলেছে। তারপর সকাল হয়, মতি নিজের বাড়ির বাইরে বসে থাকে। ও দেখে ওখান থেকে টিকা যেতে থাকে। টিকাদা, ও টিকাদা, কোথায় যাচ্ছ একলা একলা? তোমার কালকের ঘটনার ব্যাপারে কিছু জানা আছে কি? হ্যাঁ, আমি সব জানি, কিন্তু আমি ভয় পাই না। তারপর মতির নজর ওর আঙ্গুলে যায়, যাতে ও সোনার আংটি পড়েছিল। আরে ভাই টিকা, কাজকর্ম তো তুমি করো না, আর চার চারটে আংটি কোথা থেকে আনলে? মতি এই কথা শুনে টিক্কার ঘাম ছুটে যায়। কি বলার মানে তোমার? আমি চুরি করেছি? তারপর ও ওইখান থেকে চলে যায়। আর মতির একটু সন্দেহ হয়। ও মনে মনে ভাবে, আমি এমনি তো কিছু বলিনি ওকে, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। আমি আজ রাত ভোর জেগে ওর উপরে নজরদারি করব। তারপর রাতে ও টিক্কার বিছানার নিচে লুকিয়ে পড়ে। রাত 12টা হতেই টিক্কা একটা বিচিত্র ভূতের রূপে পরিণত হয়ে পড়ে। আর ওই ঘর থেকে বিকট বিকট আওয়াজ আসতে থাকে। হে ঈশ্বর, হে আমি কি দেখছি? এ কোনো স্বপ্ন তো নয়, এ একটা রহস্যময় চোর। আমি এর পিছু করব। তারপর ভুতুরে টিক্কা গ্রামের দিকে বেরিয়ে পড়ে। আর সবার জানলা থেকে উকি মেরে দেখতে থাকে যে কে সোনা পড়েছে। ও তার পিছু করতে থাকে। তখনই গ্রামের জমিদারের বাড়ির বাইরে দাঁড়িয়ে যায় আর ভেতরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। মতি বুঝে যায় যে এ আজ জমিদারের বাড়িতে চুরি করবে আর ওর কোনো অঙ্গ কেটে দেবে। হে ঈশ্বর, আমাকে কিছু একটা করতেই হবে, না হলে আজ আরো একটা নিরীহ লোকেদের জীবন চলে যাবে। মতি তাড়াতাড়ি পাশে থাকা একটা দড়ি দিয়ে গিট পাকায় আর ভুতুরে টিক্কার উপরে ফেলে। দড়িটা আটকানোর পরই মতি ওটাকে টাইট করে দেয় আর ভালো করে খুঁটি বেঁধে দেয়। আর সব গ্রামবাসীদের আওয়াজ দিয়ে ডেকে নেয়। আরে ভাই, কেউ আছে? আরে ভাই, আমার সাহায্য করো। রমেশ, তুমি কিছু গ্রামের লোকেদেরকে একসাথে করো, আমাদের এক্ষুনি যেতে হবে। তারপর ওই গ্রামের লোকেরা হাতে মশাল আর লাঠি নিয়ে আক্রমণ করতে বেরিয়ে পড়ে। আরে মারো, মারো, একে জ্যান্ত ছাড়া হবে না। আরে মারো, মারো, একে মারো। তারপর ওই গ্রামের লোকেরা ওখানে পৌঁছেই ওর উপরে লাঠি আর ডান্ডা মারতে থাকে। আরে মারো রে, যেন বেঁচে যেতে না পারে আজকে। আরে মারো, মারো, একে জ্যান্ত ছাড়বে না। মরে গেলাম। এইভাবে সবাই জানতে পারে যে টিক্কাই আসল চোর।